স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। মন্ত্রিসভায় বদলের আভাস পেয়ে যারা চমক জায়গা নিয়ে কিছু দেখার আশায় ছিলেন তারা অনেকটাই হতাশ হয়েছেন, কারণ বঙ্গভবনের এবারের শপথ আয়োজনে কেবল আকারে বেড়েছে মন্ত্রিসভা। এসব নিয়ে আজকে আলোচনা ধূসর চমক। কথা বলতে স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলাম লেখক মাহফুজুল্লাহ, আছেন লেখক গবেষক ও সাংবাদিক আহসান চৌধুরী এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। স্বাগত আপনাদের। যারা মাহফুজুল্লাহ, আওয়ামী লীগ ও বিএনপির কর্মকাণ্ড নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই, কিন্তু দলগুলির কোনো বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা না দিলেও আমরাও আসল তথ্যপত্রে আসলে হিমশিম খাই। মোটা দাগে দুটি ঘটনা উল্লেখ করা যেতে পারে, যে বেগম খালেদা জিয়া তার সৌদি আরব সফর স্থগিত করেছেন, তার সঠিক কারণ আসলে বিএনপির মুখপাত্র আমাদেরকে জানাতে পারেনি বা জানাননি। আবার সৈয়দ আশরাফ কেন এলজিইডি মিনিস্ট্রি থেকে সরে গেলেন, কেন তাকে সরিয়ে দেওয়া হলো, দপ্তরবিহীন করলো, তারও সুনির্দিষ্ট কোনো কারণ আমরা জানতে পারিনি। আপনি যদি একটু আপনার না, যেহেতু এই দুটি বড় দল আমাদের রাজনৈতিক ভাগ্য এবং একই সঙ্গে আমাদের সাধারণ ভাগ্য তারা নিয়ন্ত্রণ করেন বা করেছেন বিভিন্ন সময়, সেই জন্য এই দুটি দল সম্পর্কে মানুষের আগ্রহ অনেক বেশি। আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তো ওই ধরনের ঐতিহ্য নিয়ে গড়ে ওঠেনি, যেখানে আপনি রাজনৈতিক দলের কাছ থেকে বিভিন্ন প্রশ্নে তাদের অবস্থানগত ব্যাখ্যা আপনি পাবেন। যে কারণে এই যে দুটি প্রশ্ন আপনি সামনে আনলেন, একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সৌদি আরবের তো সফর, না এটা ওমরা উপলক্ষে ওনার যাওয়ার কথা ছিল, আর সৈয়দ আশরাফের মন্ত্রিসভা থেকে বিদায়। দুটি ঘটনাই পত্রপত্রিকা কিন্তু এই নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, প্রচুর কারণ অনুসন্ধান করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটাও ঠিক যে দুটি দলই কিন্তু এই ব্যাপারে কোনো রকমের কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। খালেদা জিয়ার ওমরা সফর বাতিল হওয়ার সম্পর্কে দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, অনেকাংশে ব্যক্তিগত, কিন্তু যেহেতু আবার তারা পাবলিক ফিগার, পাবলিক পার্সোনালিটির কাছে তাদের কোনো কর্মকাণ্ড আর ব্যক্তিগত থাকে না। একইভাবে সৈয়দ আশরাফের ব্যাপারেও দল থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, এবং সেইটি আপনার কেন তাকে বাদ দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাও কিন্তু আমরা যেটুকু জানি সেটা হচ্ছে যে ওই অনুমান ভিত্তিক। তবে এখানে একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে, এইবারই প্রথম দেখলাম অনেকদিন পরে যে মিডিয়াতে যেই সব জিনিস করা হয়, আপনি ধরেন গুঞ্জন বলেন বা অ্যাডভান্স বলা হয়, এইবারই প্রথম দুটি ঘটনা কিন্তু 48 ঘন্টার ব্যবধানে ঘটে গেল। একটা হচ্ছে সৈয়দ আশরাফের মানে সম্পর্কে, বিদায় সম্পর্কে প্রথম তো বলাই হলো যে গুজবে কান দেবেন না, পরে দেখা গেল না, গুজবে মাঝে মাঝে কান দিতে হয়। একই সঙ্গে মন্ত্রিসভার যে রদবদল সেটিও কিন্তু মিডিয়া আগে লেখালেখি শুরু করেছে, এবং সেইটাই আমি দেখলাম যে খুব স্বল্পতম মানে সময়ের ব্যবধানে এটা আপনার বাস্তবায়িত হয়েছে। সেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে যে আমি মনে করি যে যেহেতু মানুষের এই দুটি বড় দল সম্পর্কে প্রচুর আগ্রহ, প্রচুর মানুষ এই দুটি দলের সঙ্গে জড়িত, আমাদের ভাগ্য এই দুটি দলের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, সেই জন্য এই ধরনের সিদ্ধান্ত হলে দুটি দলেরই উচিত সেই সব সিদ্ধান্ত ব্যাখ্যা করে জনসমক্ষে প্রকাশ করা। জনাব আহসান চৌধুরী, আপনি যদি এই বিষয়ে আপনার মতামত একটু বলতেন, যে দুটি বড় ঘটনার ক্ষেত্রে আমরা বড় দুটি দলের যে আচরণ দেখলাম, সেই আচরণের ক্ষেত্রে গণমাধ্যম একটু মানে আমি জানি না, গণমাধ্যমে একদম অন্ধের হাতি দেখার মতোই অনেক ক্ষেত্রে আচরণ করেছে, ভুল করেছে। যেটি মাহফুজুল্লাহ ভাই গুঞ্জন বললেন, সেরকম গুঞ্জনে নানা রকম মন্ত্রী হওয়ার আগেই মন্ত্রী হয়ে গিয়েছে এরকম বলেছে। আপনি দলগুলোর বিষয় থেকে। আমি মনে করি না বাংলাদেশের মানুষের এই মন্ত্রিত্ব এবং দল নিয়ে এতটা আগ্রহ আছে, এবং এটা থাকতে হলে যে রাজনৈতিক সক্রিয়তা থাকে সেটা আমাদের দেশে এখন কম। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে দুটা বড় দল আমি বলবো কিনা, দেড়টা বড় দল বলাটাই বোধহয় উপযুক্ত হবে, কারণ বিএনপি পুরো একটা বড় দল এখন আর বোধহয় নাই। সেই অর্থে খালেদা জিয়া ওমরা করতে গেলেন, এটা নিয়ে লোকে স্পেকুলেশন করেছে, কিন্তু এটা রাজনৈতিক যে ধরনের গাম্ভীর্য দরকার বা গুরুত্ব দরকার সেটা নেই। সেক্ষেত্রে আশরাফের ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ, কিন্তু সৈয়দ আশরাফের ব্যাপারটা সেটা হলো যে তিনি একজন ব্যক্তিত্ব হিসেবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি এবং তার সম্পর্কে আমি কয়েক জায়গাতে কথা বলেছি যে তিনি চুরি করেন না, তিনি ভালো মানুষ। তার অন্যান্য অসুবিধা হতে পারে, দেরিতে অফিস যান, ঘুম থেকে উঠতে নাকি আদৌ যান না অফিসে, কিন্তু তার সম্পর্কে কিন্তু চুরি বাটপাড়ির কোনো অভিযোগ মানুষ তোলেনি। দলের ভেতরে অন্য বিষয় যেটা আছে, তিনি দলের ভেতরে জনপ্রিয় কেবলমাত্র এই কারণে নয় যে তার বাবা ছিলেন অস্থায়ী রাষ্ট্রপ্রধান মুজিবনগর সরকারে, বাট যে তিনি এমন একজন মানুষ যিনি দলের ভেতরে জনপ্রিয়। তো আমি যখন এক সপ্তাহ আগে কথা বলেছিলাম একজনের সঙ্গে, সে আমাকে বললো যে হ্যাঁ, তাকে বাদ করে দিচ্ছে, সে চলেও যাবে, এই খুব পত্রিকায় খবরটাও এসেছিল। আমার কাছে মনে হচ্ছিল যে দলের কথাটা শেখ হাসিনা স্মরণ রাখবেন, দলের নেতৃত্বের। এবং আমার শেষ পর্যন্ত যে মিটিং করেছেন লোকে বলা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে সৈয়দ আশরাফের ভূমিকা মন্ত্রী হিসেবে নয়, সৈয়দ আশরাফের ভূমিকা রাজনৈতিক হিসেবে। 2007 সালের সময়, 8 সালের সময় সে আওয়ামী লীগের হাত দিয়েছিল, সে দলটাকে অনেকটাই সহায়তা করেছিল।
তার মানে এই জিনিসগুলো সামনে এসছে। তো এটা একটা রাজনৈতিক দল। তো মন্ত্রিসভার মন্ত্রিত্ব আর রাজনৈতিক অবস্থান দুটো একটু ভিন্ন। শ্যামলদা, আপনি কি মনে করছেন যে এই দুটি দলের এই সার্বিক যে প্রসঙ্গগুলি নিয়ে আমাদের মাহফুজুল্লাহ ভাই, আফসান ভাই বললেন, আপনার? না, এখানে আমরা গণমাধ্যমের পক্ষ থেকে স্পেকুলেটিভ কিছু করি নাই তা না, একেবারেই আমরা অনেক দেখলাম মন্ত্রিসভায় কাদের কাদের অন্তর্ভুক্তি হবে, অনেকে আমরা মিষ্টি খাওয়া খেয়ে হয়েছে, অনেকে ছবি টবি দিয়ে আমরা আর নিজেরা অনেক করেছি, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভা একটা চমকহীন পরিবর্তন ঘটেছে ঠিকই, কিন্তু সেটি খুবই মানে সামান্য, এত সামান্য যে এটা কোনো সিগনিফিকেন্ট নোট না আর কি। আর ব্যাপারটা হচ্ছে যে সৈয়দ আশরাফের ব্যাপারটা অনেকদিন ধরেই এক ধরনের আলোচনার মধ্যে ছিল, যে তিনি মাসের পর মাস সচিবালয়ে যান না, মন্ত্রণালয়ের বৈঠকগুলোতে অ্যাটেন্ড করেন না, ক্যাবিনেট মিটিং থাকলে যান, কোনো দলীয় ফোরামে গুরুত্বপূর্ণ সভা না হলে যান না ইত্যাদি, এমনকি একটা মিটিংয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা সভা সেখানেও তিনি যান না, এবং উইদাউট নোটিস। তো ওনার যে বাদ পড়াটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল, এটা গেল একটা দিক। এবং কিন্তু এটা আমাদের একটু, কিন্তু শ্যামলদা, আপনি যদি এটি একটু করেন যে উনার বাদ পড়ার প্রসঙ্গে আপনি কি মনে করেন যে সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে যতটুকু নির্ভার বা যতটুকু স্পষ্ট করে গণমাধ্যমে বলা দরকার ছিল ততটুকু কি আসলে বলা হয়েছে যে উনি কেন না? কিন্তু গণমাধ্যমকে বলে বাদ দিবে কেন, এটা একটা কথা। বাদ দেওয়ার পরে গণমাধ্যমকে বলা, বাদ দেওয়ার পরও বলা নাই, বাদ দেওয়ার পরে আমরা জেনেছি আসলে সেইটাই, গণমাধ্যমকে বলে বাদ দেয়নি। আর কিন্তু বাদ দেওয়ার পরেও বলাটা, এমনিতে সৈয়দ আশরাফের না যাওয়া নিয়ে মিডিয়াতে একটা ক্রিটিসিজম ছিল দীর্ঘ সময় ধরে, গত প্রায় 2-2.5 বছর ধরে এই ক্রিটিসিজমটা ছিল যে উনি মিটিংগুলোতে অ্যাটেন্ড করছেন না, গুরুত্বপূর্ণ। আর স্থানীয় সরকার মন্ত্রণালয় অনেকগুলো আছে, উইং আছে, আমাদের সমস্ত সিটি কর্পোরেশন, সমস্ত পৌরসভা, সমস্ত উপজেলা, সবকিছুর নিয়ন্ত্রক কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু সেখানে তিনি মিটিংয়ে যান না বা অফিসেই যান না, ফাইল ওনার বাসায় যায় বা উনি সই করেন, উনি থাকেন না দেশে, উনি কখন যে বিদেশ চলে যান এটিও টের পাওয়া যায় না, ইত্যাদি নানা ঘটনা আছে। ফলে ওনার বাদ পড়াটার মধ্যে কোনো রকম ছিল না, মানে আমার মনে হয় যে এটা, এবং হ্যাঁ, এটা খুব নতুন ঘটনা বাংলাদেশে যে দলীয় সাধারণ সম্পাদক বা দলের মহাসচিব এই পদে নেই। এটি 90-এর পরে আগে ঘটেছে, এর পরে আর ঘটেনি, এই প্রথম এটা দেখলাম। দ্বিতীয়ত, বেগম খালেদা জিয়ার বিষয়টা নিয়ে একটু রহস্যময়, আমাদের কাছে রহস্যময় মনে হচ্ছে এই কারণে যে আপনি যখন বিএনপির মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি বললেন যে যথাসময়ে তিনি কিন্তু যাবেন, কিন্তু যথাসময়টা কখন সেটি কিন্তু আর জানা গেল না। এর মধ্যে সেটি এখানে 2-3টি ভার্সন মিডিয়াতে আসছে। আমি আপনাকে একটু থামাতে হচ্ছে, খুব মানে আমাদের জন্য খুব গর্বের একটি বিষয় ঘটেছে। আপনি যেটি বলছিলেন যে 100 রান তামিম ইকবাল এবং সৌম্য সরকার জুটি যদি করে, এই মাত্রই তামিম ইকবাল এবং সৌম্য সরকার জুটি 100 রান করেছে সিরিজ যাওয়ার জন্য। আসলে এখন 70 রান দরকার, 70-এর চেয়েও কম রান দরকার, এবং সৌম্য কিন্তু হাফ সেঞ্চুরি করেছে। আমরা কি একটু দেখে নিতে পারি যে সৌম্য এবং তামিমকে, যে ওরা The partnership has gone over the 100 mark and he's gone to the half century as well. Brilliant way to go to it. Helped it on its way. Used the pace of Morné Morkel. Got his line all wrong. Certainly looks a bit rusty. Little push. What good cricket that is after tonking the last one away. He just plays with soft hands and goes to the other end. It's been exemplary. It's been a touch of class from Shomo Sharkar in this series. 15 জনের ভিসা হয়নি, 15 জনের যে টিম নিয়ে যেতেছেন সবার ভিসা হয়নি, এক। দ্বিতীয়ত, ওখানে একটি বৈঠকের পরিকল্পনা ছিল, সেটি হচ্ছে লন্ডন থেকে তারেক জিয়া আসবেন, তারেক জিয়ার ভিসা হয়নি। এই দুটি কারণ শোনা যাচ্ছে, এগুলোরও স্পষ্ট কোনো ব্যাখ্যা কিন্তু আমরা পাইনি। ফলে দুটো জিনিসই একটু রহস্যময় তো বটেই, এবং সেটা আপনি ঠিকই উল্লেখ করেছেন। রহস্যময় শব্দটি একটু এরকম হলো কিনা, মাহমুদুল্লাহ ভাই কি এই সম্পর্কে কিছু বলবেন নাকি আমি পরের প্রশ্নে একটু যেতে চাই? এটা তো হচ্ছে যার যার ন্যারেটিভের ব্যাপার। হ্যাঁ, সমস্ত কিছু সম্পর্কে আপনার একটা ন্যারেটিভ আছে, আমার আছে, আফসানের আছে, শ্যামলের আছে, যে যেভাবে দেখবেন সেই ন্যারেটিভের উপর নির্ভর করবে যেটা রহস্যময় না স্বাভাবিক না অস্বাভাবিক, আপনি যেভাবে বলেন। কাজে এটা আমি ওই তর্কে যেতে চাই না শ্যামলের সঙ্গে। শ্যামল বলেছেন যে রহস্যময়, শ্যামলের কাছে মনে হয়েছে সেই জন্য।
এই প্রসঙ্গের ধারাবাহিকতা আরেকটি বিষয় মাহমুদুল ভাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে পত্রপত্রিকা এসেছে যে বেগম জিয়া সর্বশেষ যে উনার সর্বোচ্চ সদস্যদের যে সভা করেছেন, স্ট্যান্ডিং কমিটি সভা করেছেন, সেখানে তিনি এক ধরনের আলাপ করেছেন এরকম যে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন যে তার সম্পর্কে, তার বড় ছেলে সম্পর্কে অনেক ধরনের আলোচনা বিএনপি নেতারা করছেন, তার ফোন আলাপ ফাঁস হচ্ছে এবং এতে সরকারি দল লাভবান হচ্ছে, এই রকম কথাও তিনি বলেছেন। এই বিষয়ে এটা নিয়ে না, কথা আপনি যেটুকু জেনেছেন আমি ওইটুকুই জেনেছি পত্রপত্রিকাতে, কিন্তু এটা যদি আমি ধরে নেই যে উনি এই অসন্তোষ প্রকাশ করেছেন তার সিনিয়র কলিগদের সম্পর্কে বা তাদের সম্পর্কে, সম্ভবত নাম ধরে বলেননি, পত্রিকার বিরুদ্ধে যে তিনি তার উষ্মা প্রকাশ করেছেন বা তার হ্যাঁ উষ্মাই বলবো আমি, এইটি কি খুব অস্বাভাবিক যে কোনো রাজনৈতিক দলের জন্য, মানে বা দলের যে কাঠামো থাকে বা শৃঙ্খলা থাকে? আমি যেটা শুনেছি যে তিনি বলেছেন যে আপনাদের যদি সমালোচনা করতে হয়, বলতে হয়, তো দলের ভেতরে এসে কথা বলুন, মানে দলের কাঠামোর ভেতরে, বাইরে কেন বলবেন? আর আরেকটি হচ্ছে এই যে ফোনালাপ রেকর্ড করে প্রকাশ করা গণমাধ্যমে, এই যে একটা মানে বিকৃত এবং একটা সংস্কৃতির মধ্যে, অশুভ সংস্কৃতির মধ্যে আমরা যাচ্ছি এবং গণমাধ্যমও সেখানে এটার সঙ্গে তাল মেলাচ্ছে, এইটা যারা আজকে ক্ষমতায় আছেন তারা কিন্তু বুঝতে পারছেন না যে তারা যখন যদি কোনোদিন ইয়েতে যান, বিরোধী দলে যান, তখন কিন্তু তাদেরও ফোনালাপ ফাঁস হবে। কাজে এইটা মাথায় রেখে করা উচিত। আর ফোনালাপ আপনি রেকর্ড করেন, এইটা আমাদের আইনে আছে, কিন্তু ফাঁস করবার কোনো বিধান নাই এবং এটা খুব স্পষ্টতই বোঝা যায় এই কাজটি সাধারণ মানুষের কাজ না। এই কাজগুলো যারা করেন তাদের সেই দক্ষতা আছে এবং স্বাভাবিক মানুষের ওইদিকে অঙ্গুলি নির্দেশ হয় যারা এই কাজগুলো করেন তাদের দিকে। যেহেতু এই প্রসঙ্গটি চলে আসলো, আফসার ভাই, এই প্রসঙ্গে কি আপনি কিছু বলবেন যে আমরা আসলে এই কথোপকথনগুলি যে আমরা আবার শুনতে পাচ্ছি, গণমাধ্যম এগুলি ব্যবহারও করছে, যেটি মাহমুদুল ভাই বলছিলেন? গণমাধ্যম ব্যবহার করছে, কারণ অনেক সময় গণমাধ্যম এটাকে বেশ রসালো একটা বিষয় মনে করে। এটা আপনি যদি গত 10-15 বছরে দেখেন, যখন থেকে রেকর্ডিং করা শুরু হয়েছে তখন থেকে রেকর্ডিং চলছে এবং মানুষ অনেক সময় শুনছে। বিষয়টা হচ্ছে যে আমাদের রাজনীতির সংস্কৃতি কোন জায়গায় দাঁড়িয়েছে। তো এখন আপনার রাজনীতির নিজস্ব দক্ষতাটা কমে যায়, তখন আপনি এই ধরনের জিনিসকে রাজনীতি হিসেবে দেখতে, আপনি মনে করছেন এটাই হচ্ছে রাজনীতি। এবং সেই কারণে বাংলাদেশের এই ধরনের ফোন আলাপ ফাঁস হয়ে যাওয়াটা বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর দুর্বলতার লক্ষণ, এর চেয়ে বড় কিছু না। মানে ওনারা যে আলাপ করেন খালেদা জিয়াকে পছন্দ করি না বা শেখ হাসিনাকে পছন্দ করি না, এটা তো এমন কোনো রাজনৈতিক বিষয় না, এটা তো দলের মধ্যে থাকে। মাহফুজ ভাই যেটা বলছিলেন, বিষয়টা হলো যে কেউ না কেউ আরেকজন ভূমিকা পালন করছে এবং আমরা এটায় অংশগ্রহণ করছি, কিন্তু এটা আমাদের দুর্বলতার লক্ষণ হিসেবেই শ্যামল দা কি মনে করছেন? যে না, আমি একটু অন্যভাবে দেখি। ফোন আলাপ আমরা এখন শুনতে পাই, আমরা যে যারা স্মার্টফোন ব্যবহার করি, আমাদের সমস্ত কথোপকথন কোথাও না কোথাও নাকি রেকর্ড হয় এবং সেগুলো রেকর্ড হয় এবং পৃথিবীতে না, পৃথিবীর বাইরে কোথাও গিয়ে জমা রাখা আছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। ফোন আলাপ তখনই রেকর্ড হয়, রেকর্ড পৃথিবীতে সব জায়গাতে হয়, কিন্তু তখনই লিক হয় যখন এটার মধ্যে কিছু ইন্টারেস্টিং এলিমেন্টস থাকে। না হলে তো এমনি আপনি খুচরা আলাপ শোনার আগ্রহ কারণেই। মঈন খান কিংবা অন্যান্য ব্যারিস্টার মওদুদ, এদের যে ফোন আলাপগুলো আমরা শুনলাম, এর মধ্যে কতগুলো উপাদান ছিল বলে কিন্তু এগুলো শুনেছি, নাহলে তো শুনতাম না। এমনি ওনারা কার সাথে আলাপ করেন সেগুলো তো লিক হয়নি। আর লিক হওয়ার আমাদের কিন্তু ঐতিহ্য অনেক আগের। আপনার মনে আছে হোসেন মাহমুদ এরশাদের সঙ্গে একজন বিচারপতির যে ফোন আলাপ, সেটির ওই লিক হওয়ার পরে অনেকখানি এবং আদালত পর্যন্ত গড়িয়েছে। হ্যাঁ, সেই আদালত পর্যন্ত গড়িয়েছে। ফলে ফোন আলাপের লিক হওয়ার রেকর্ড তো আমাদের এখন ধারাবাহিকভাবে পত্রিকায় ছাপা হয়েছে সেই কনভারসেশন, এবং পরে পত্রিকাকে জবাবদিহি করতে হয়েছে সেই আদালতে গিয়ে। ফলে লিক হওয়ার রেকর্ড আমাদের অনেক পুরনো, হোসেন মাহমুদ এরশাদের আমল থেকে হচ্ছে এটা। কিন্তু ফোন আলাপের মধ্যে তখনই আমি মনে করি যে এখন অনেক এর মধ্যে এমন এমন জিনিস আছে যেগুলো নিয়ে উষ্মা প্রকাশ করেছেন, যে সমস্ত বক্তব্য, এই বক্তব্যগুলোর কারণেই ইন্টারেস্টিং এই ফোন আলাপগুলো, এবং এই কারণে আমরা অনেক ব্যক্তিগত ফোন আলাপ শ্যামলদা দেখেছি বা ইয়াতে ব্যবহার করার জন্য। তারপরে হচ্ছে যে অনেক সাধারণ স্বাভাবিক কথাও আমরা দেখেছি যে শুধু আরেকজন মানুষকে বিব্রত করার জন্য এটি প্রকাশ করা হয়েছে। আমরা তো একজন ক্রিকেটার আর একজন নায়িকার ফোন আলাপও দেখলাম লিক হচ্ছে। এখন মানে লিক হতে থাকলে এটি শঙ্কার বিষয় যে লিক হতে থাকলে সর্বশেষ এটি কোথায় গিয়ে আটকে সেটা বলা মুশকিল। আমি শ্যামলের বক্তব্য একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে শ্যামল যেটা বললেন এটা তো তথ্যটা অসম্পূর্ণ। প্রথম কিন্তু প্রকাশ্যে এসছে 1996 সালে জেনারেল নাসিমের যে অভ্যুত্থান, সেই সময় ওইটার ক্যাসেট মানে বেরিয়েছিল। তারও আগে
না না আরো এরশাদের আগে- ঘটনা তার পরে, এরশাদের ঘটনা না, তার পরে। এরশাদ এবং একজন বিচারপতি সে ছিল আলাপটা পরে। আরো আগে ছিল। না 2001 আগে সালে হতো। এরশাদের বিচারপতিটা 2001 এরশাদ সালে। তখন ক্ষমতা নাই, এরশাদের এটা মানে ইয়ে আর কি, এরশাদের মানে- মামলার হ্যাঁ, হ্যাঁ, মামলা। এটা 2001 সালে আর সমতা। 1996 সালে হলো যে জেনারেল নাসিমের যে অভ্যুত্থান প্রচেষ্টা সেটার ক্যাসেট, সেখানে অনেকেই ছিলেন। আর শ্যামল একটা কথা বললেন যে এর মধ্যে লিক হওয়ার মতো বিষয় ছিল, তো তার মানে কি লিক হওয়ার মতো বিষয় একজন যখন ফোন আলাপ করেন একটা নির্দিষ্ট আপনি বুঝলেন কি করে যেটার মধ্যেই আছে, তার মানে কি, তার মানে কন্টিনিউয়াসলি পুরো জিনিসটা রেকর্ড করে পুরো জিনিসটাই মনিটর করা হচ্ছে, সেন্সর করা হচ্ছে। হ্যাঁ, এটা তো গোপন করার কিছু নাই। হ্যাঁ, এটা করাই হচ্ছে। হ্যাঁ, না, না, আমি বলছি ওই যে আমি শ্যামল যখন যেটা এটা হচ্ছে। যেটার মধ্যে যে তার মানে কি, তার মানে একজনের বা গুটি কয়েক লোকের সিদ্ধান্তের উপরে আমার, আপনার, শ্যামলের, আফসার, আমাদের সকলের প্রাইভেসি কিন্তু একটা স্টেক। এখন সেই প্রাইভেসিতে কতখানি আপনি অ্যালাউ করবেন সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। আমি- না, একটা কিন্তু কথা বলতে এখন চাই। হোয়াইট হাউসের ফোনে তো রেকর্ড হচ্ছে। এটা হলো এখনই record হচ্ছে, আমি যখন record হচ্ছে। বিবিসি যখন আমি করেসপন্ডেন্ট ছিলাম, ফোন না ছিল, ফোন আলাপ হতো। তো আমি একবার মন্ত্রী, তখন হোম মিনিস্টার কে ছিলেন বলে গেছি, তার সঙ্গে দেখা হয়েছিল আমার। আমি বললাম, দেখেন আপনি ফোন আমার শুনবেন, এটা তো আপনার দায়িত্ব, আর ফোনে রিপোর্ট করা আমার দায়িত্ব, কিন্তু আপনি একটু এফিশিয়েন্ট লোকদেরকে দিয়ে এটা করেন, কারণ লন্ডনের লাইন সহজে পাওয়া যায় না, লাইন খালি কেটে যায় যখনই ঢোকে। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার ফলে সরকারের কার্যক্রমের ঘাটতি পূরণে তারা সহায়তা করবে, নাকি দেশবাসী কিভাবে উপকৃত হবে, নাকি এটি একটি রুটিন ওয়ার্ক শুধু দেখানোর জন্যই করা, সেই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা শুনবো আপনাদের কাছ থেকে। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি 21.3 ওভারে, অবশ্য কারো এরকম জানতে হবে কিনা জানি না, 21.3 ওভারে 49 রান দরকার বাংলাদেশ, আর যা জয়ের জন্য সবকটি উইকেটই হাতে আছে আমাদের জন্য। বিরতির আগে মাহফুজুল্লাহ ভাই, আমরা কয়টি বিষয়ে কথা বলছিলাম, কিন্তু প্রশ্ন করছিলাম নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হওয়াটা একটি রুটিন হয়েছে কিনা, সরকারের কার্যক্রমের ঘাটতি পূরণ হবে কিনা, দেশবাসী কিভাবে উপকৃত হবে, নাকি এটি শুধুই একটু না, এটা অস্বাভাবিক কোনো ঘটনা না বা নাটকীয় কোনো ঘটনা না। মন্ত্রিসভার যে রদবদলটা অনেকদিন ধরে এটি আলোচিত হচ্ছিল, এবং রদবদলে যে বিষয়গুলো সামনে এসছে অন্যখানে কিন্তু মানুষের আশাকাঙ্ক্ষা ছিল। যারা যে দুজন মন্ত্রী সাংঘাতিক রকমভাবে বিতর্কিত, খাদ্যমন্ত্রী এবং আপনার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জনাব কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন মায়া, এই দুজন বিতর্কিত ছিলেন, এবং মানুষের আশা ছিল যে এই দুজনই বাদ পড়বেন মন্ত্রিসভা থেকে। আর নতুন মন্ত্রী মানে যে অন্তর্ভুক্তি হয়েছে, অন্তর্ভুক্তিতে দুজনকে পদোন্নতি দেওয়া হয়েছে, এবং পদোন্নতি না দিলেও তারা যে ধরনের পারফরমেন্স করেছিলেন, পদোন্নতির ফলে যে তাদের পারফরমেন্স খুব একটা মানে হবে, উন্নত হবে, এটা মনে করবা কোনো আমি মনে, কারণ আপনি তো, তারা কিন্তু ওখানে ইন্ডিপেন্ডেন্ট মন্ত্রী হিসাবে মিনিস্ট্রি চালাচ্ছিলেন। এখন তারা কতগুলো প্রটোকলগত কতগুলো সুযোগ সুবিধা পাবেন, বাড়তি সুবিধা পাবেন, ঢাকা শহরে গাড়িতে পতাকা লাগাতে পারবেন। আর অন্য যে দুজন প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, এর মধ্যে তারানা হালিম সম্পর্কে এক ধরনের মানুষের প্রত্যাশা আছে, যেহেতু তার অতীতের কারণে, তার এক ধরনের সুশিক্ষার কারণে, এক ধরনের মার্জিত আচরণের কারণে, বিভিন্ন কারণে তারানা হালিম সম্পর্কে মানুষের প্রত্যাশা যে তিনি সম্ভবত তার মিনিস্ট্রিটি খুব ভালো চালাবেন, এবং এই মিনিস্ট্রি থেকে তো যিনি বিদায় নিয়েছেন তার সম্পর্কে অনেক রকমের কথা আছে, সেটা অবশ্য তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর আরেকজন যিনি উত্তরবঙ্গের নুরুজ্জামান, তিনি আমার কাছে খুব আননোন কোয়ান্টিটি। আমি জানি না যে আপনাদের কারোর সঙ্গে তার সম্পর্কে ভালো ধারণা আছে কিনা, আননোন কোয়ান্টিটি। এইখানে হচ্ছে আমি মনে করি যে প্রধানমন্ত্রী, এইটা হচ্ছে চমক, এই যে আননোন কোয়ান্টিটিকে নিয়ে আসা। কারণ আপনি প্রথমবার যিনি যখন মন্ত্রিসভা করলেন 2008 সালের নির্বাচনের পরে, আপনি দেখবেন তখনও কিন্তু অনেক চমক ছিল, এরকম আননোন অনেক কোয়ান্টিটি, মানে সাধারণ মানুষের কাছে যারা আননোন, এরকম আননোন কোয়ান্টিটিকে তিনি মন্ত্রিসভা অন্তর্ভুক্ত করেছেন। এইবার এই মানুষটি হচ্ছেন আননোন কোয়ান্টিটি, সম্ভবত উনি ভালো করবেন, অথবা দেখা যাবে যে তিনি যে প্রত্যাশার কারণে তাকে দেওয়া হয়েছিল। এখানে একটা কথা বাজারে চাউর আছে, সেটা হচ্ছে যে তাকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে, এবং বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে যিনি আজকে খাদ্যমন্ত্রী আছেন তাকে ফেজ আউট করবেন, মানে তাকে এক সময় মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে বাদ দিলে তার সম্পর্কে যে সমস্ত অভিযোগ, সেই সমস্ত অভিযোগগুলি মানুষ গ্রহণ করতে একেবারে পুরোপুরি যেগুলি অভিযোগ। তো এই জন্য একটা পর্যায়ে যখন মানুষের স্মৃতি একটু ধূসর হয়ে আসবে, তখন সরিয়ে দিলে কিন্তু আর এই বিষয়টা এত ইয়েতে আসবে না, চোখে আসবে না। আর এছাড়া মন্ত্রিসভার কর্মকাণ্ডে খুব বেশি একটা গতি আসবে এটা মনে করবার কোনো কারণ নাই, আমি দেখি না আর কি। আর অন্যদিকে যেমন ধরেন আপনার একটা তো এমনিই ছিল শূন্যস্থান, যেটা আপনার নুরুল ইসলাম বিএসসিকে দেওয়া হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আর ওখানে দেওয়া হলো আপনার ইয়েকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আপনার।
সেটাও আমার কাছে খুব পরিষ্কার না, কারণ এটা এখানে সবাই অ্যাগ্রি করবেন আমার সঙ্গে যে আমরা সবসময় লক্ষ্য করেছি যে এই মন্ত্রণালয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়ের মাধ্যমেই কিন্তু ক্ষমতাসীন দল দলের কর্মীদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগটা মানে রাখে LGRD ministry। এলজিআরডি মিনিস্ট্রি। সেইখান থেকে, এবং যেই কারণে মোটামুটি গত বেশ কিছু বছর ধরেই দলের যিনি সম্পাদক, সাধারণ সম্পাদক বা মহাসচিব, তিনি তিনি এই দায়িত্বটা দায়িত্বটা পালন পালন করেন, তার কাছে সবকিছু থাকে। এইখানে এখন যখন সরিয়ে দেওয়া হলো, তাহলে কি খন্দকার মোশাররফের উপরে কাছে কি, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে কি এই দায়িত্বটা পুরোপুরি থাকবে, না আবার ভবিষ্যতে রদবদল হবে? যদি দলের সাধারণ সম্পাদক পদে কোনো বদল হয় তাহলে তিনি কি আসবেন? এই প্রশ্নগুলো আছে, এবং ওখানে ওনাকে দেওয়ার সম্পর্কে কিন্তু কাগজে একটা কথা বেরিয়েছিল যে এই মন্ত্রণালয়টি নিয়ন্ত্রণে রাখবার জন্য আত্মীয়তার একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সংবাদপত্রে যে সমস্ত রিপোর্ট বেরিয়েছে। কাজেই সেই বিষয়টা সামনে দেখার বিষয়। আমার মনে হয় যে আফসান ভাই এই প্রসঙ্গে বলবেন কিনা, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী, বিশেষ করে আমরা যে জায়গাটা জানতে চাইছিলাম যে যারা প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হলেন তাদের আসলে সাফল্যের কোন নিরিখে তাদের সাফল্যটা বিবেচনা করা হলো, যারা মন্ত্রিত্ব মন্ত্রণালয় থেকে বাদ পড়লেন না, মানে গুজবের কথা যদি বলি, তারাই বা কোন মন্ত্র বলে টিকে গেলেন? আমার কাছে মনে হয় যে যা মন্ত্রিসভায় অন্তর্ভুক্তকরণের চেয়ে মন্ত্রিসভা থেকেও বাদ পড়ছে কিনা এটা মানুষের আগ্রহ বেশি। কারণ মন্ত্রিসভায় লোক তো নতুন মন্ত্রী আসবেই, তারা বিভিন্ন কার্যক্রম করবে। অতএব আপনি খেয়াল করবেন যে সবচেয়ে বেশি কথা হয়েছে কিন্তু আশরাফকে নিয়ে, যেহেতু তিনি বাদ পড়ে যেতে পারেন, তিনি মুক্তিযোদ্ধা, তার বাবা সৈয়দ নজরুল ইসলাম, এই কারণে। অন্য যে দুজন সম্পর্কে কথা বলছে এবং ওনার সম্পর্কে নেতিবাচক কথা হলো যে যেটা শ্যামল বলছিল যে মিটিং এ যায় না, এ করে না, কিন্তু ব্যক্তি হিসেবে এটা তার সম্পর্কে নেতিবাচক নাই। যে দুজন সম্পর্কে মানুষের চলে যাবে কিনা একটু আগ্রহ ছিল সেটা হচ্ছে আমাদের খাদ্যমন্ত্রী কামরুল এবং মোফাজ্জল হোসেন মায়া, এই দুজন। তো আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী যেটা করছেন যে রাজনৈতিকভাবে তিনি বিষয়টাকে এমনভাবে সামলাচ্ছেন যাতে করে এরকম না মনে হয় যে তিনি মানুষের চাপে পড়ে বা এরা কেউ গমের কেলেঙ্কারি হয়েছে বা তার আত্মীয় স্বজন ঝামেলার মধ্যে পড়ছে এই কারণে তাদেরকে বাদ পড়ছে। অতএব এটা রাজনৈতিকভাবে তিনি সামলাচ্ছেন। আমার মনে হয় না এতে এত কিছু গুরুত্বপূর্ণ পাওয়া যাবে। কারণ মনে রাখবেন যে এই মন্ত্রিসভার ভাবমূর্তি শেখ হাসিনা, তিনি যতদিন শক্ত থাকেন, সবল থাকেন, মন্ত্রীরা তার পাশেই থাকে, তাদের আলাদা শক্তি নিয়ে তার পাশে দাঁড়াচ্ছে না কেউ। শ্যামলদা, আপনি জনাব আফসান চৌধুরী, জনাব মাহফুজুল্লাহর বিশ্লেষণ শুনলেন। মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিয়ে আসলে কোন নিরিখে তারা অন্তর্ভুক্ত হলে, কোন নিরিখে তারা বাদ পড়লেন? আমি একটু আফসান ভাই যে লাস্টে বললেন, আমি মনে করি শ্যামলদা আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আমরা কি একটা বিরতি নিয়ে আসবো? আমরা আসলে বিরতিটা 1 মিনিট পরেও নিতে পারি, কিন্তু বিরতিটা নিয়ে আসি শুনলে বোধহয় ভালো হবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে। ফিরে এলাম মাতৃ বাংলাদেশে। শ্যামলদা, আপনার কাছে শুনছিলাম যে মন্ত্রীরা কেন পদোন্নতি পেলেন, কেন মন্ত্রীরা মন্ত্রিসভায় টিকেও গেলেন, যার সম্পর্কে। আমি যদি ক্যাবিনেটটা দেখি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ভবিষ্যতের দিকে চিন্তা করে কিন্তু নেতৃত্ব সাজাচ্ছেন, আমার কেন জানি মনে হয়। মানে আপনি খেয়াল করবেন যে এই যে তারানা হালিম কিংবা নুরুজ্জামান, এরা ক্যাবিনেটে আসা, এটা আমাদের নর্মাল প্রথাগত যে সিস্টেম তার চাইতে একটু ভিন্ন রকমের। এবং তারানা হালিম নতুন এবং তারুণ্যের জয়গান আমি বলবো, এবং তৃণমূলকে প্রাধান্য দেয়া নুরুজ্জামান, যার কথা আমরা কোনোদিন কেউ ঢাকা শহরে নামও শুনে নাই, এরকম একজন লোক এখন এরকম শুধু উনি না, আপনি ক্যাবিনেটে অনেককেই পাবেন যাদের নাম আমরা কেউ ভালোভাবে জানি না হয়তো, এবং বা আমাদের দৃষ্টিতে যারা নেতৃত্বে আওয়ামী লীগের নেতা কল্পনা করি তাদের বাইরে অনেক লোক, আমি অন্তত 4-5 জনের নাম বলতে পারবো যারা হয়তো আমরা নিয়মিত তাদের নামও আমরা জানি না। আপনি কি জানেন মৎস্যমন্ত্রীকে? আমরা হয়তো কেউ জানিও না। এমন একজন লোক যিনি আফাজউদ্দিন প্রামাণিক, কিংবা অধ্যক্ষ মতিউর রহমান সেই ময়মনসিংহের, কিংবা অনেক অনেক নাম আছে, রেজওয়াল বাড়ির ডিনা সেই পাবনার, এরকম বহু লোক আছে, ঈশ্বরদীর, এরকম বহু লোক আছে যাদেরকে আমরা জানি, সাইদুল হক, এই সব এরা কিন্তু সব ফুল মিনিস্টার। ফলে ওনার মধ্যে তৃণমূলের একটা গুরুত্ব দেওয়া, পাশাপাশি ভবিষ্যতের নেতৃত্বের দিকে ইয়াং একটা আবার কিছু লোককেও নিয়ে আসা, টেনে নিয়ে আসা, এটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এমনিতে তো দুটো মন্ত্রণালয় খালি ছিল, একটি হচ্ছে লতিফ সিদ্দিকী যাওয়ার পরে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী খালি ছিল, সৈয়দ আশরাফকে সরানোর পরে ওই জায়গায় যখন খন্দকার মোশাররফকে নেওয়া হলো, ফলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টি খালি ছিল, ফলে এই দুই জায়গায় দুজন নতুন নিয়েছেন, আরেকজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। বা এছাড়া কিন্তু আর এই তেমন কোনো চমক আমি, যেটি মাহফুজুল্লাহ ভাই বলছিলেন যে আসলে মানুষের, এবং আফসার ভাই বলছিলেন যে মানুষের আগ্রহ থাকে হচ্ছে বাদ পড়া, কারণ মানুষ মনে করে যে যাদের বাদ দেয়াটা, যেটা আমি মনে করি যে এই মুহূর্তে বাদ দিলে
ইস্যুটা আমরা মিডিয়াতে এতদিনে যা করতাম গত 2 দিন ধরে এইটা চিন্তা করেই মনে হয় এই মুহূর্তে বাদ দেয়, কারণ বাদ দিলেই সঙ্গে সঙ্গে Issue তৈরি আমরা হয়ে যাবে। আমরা যে issue- আমরা এই মিডিয়া এটাকে ইস্যু হিসেবে নিয়ে নেব। আমরা মিডিয়ার থেকে এক্সপেকটেশনটা হচ্ছে বাদ দেয়া, কিন্তু সরকার তো পলিটিক্যালি হ্যান্ডেল করবে। সরকার পলিটিক্যালি হ্যান্ডেল করতে গিয়ে তারা মনে করেন যে দিস ইজ দ্য রাইট টাইম টু তাদেরকে এখান থেকে সরানোটা। কিন্তু আপনি বলছেন যে আমরা মিডিয়া ইস্যুটা করতাম, কিন্তু সরকার তো প্রশাসিত হতে পারতো, যে যাদের নামে সমালোচনা হচ্ছে, যাদের নামে- সরকারের প্রশংসার চাইতে আমরা এই দুইটা ইস্যু অনেক বেশি কঠিন হতো সরকারের জন্য সহ্য করা, যে ক্রিটিসিজম গুলো কিন্তু মিডিয়া যখন চাইলো বা আমরা সবাই যখন চাইলাম যে আব্দুল লতিফ সিদ্দিকীর কোন এখানে- আব্দুল লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব বাদ দেওয়ার জন্য তো খুব দেরি হলো না আর কি। না, সেটা অনেক সেন্সিটিভিটি ছিল, যে 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 সেন্সিটিভিটিটা এই দুটোর মধ্যে ক্ষেত্রে নেই। এই দুটোর মধ্যে কতগুলো বিষয় আছে, এটা আইনি প্যাচের মধ্যে পড়ে গেছি আমরা। যেমন ধরুন মায়ার কথাই বলেন, মায়ার ব্যাপারটা এখন এটা ডক্টর কামাল হোসেনের মতো ব্যক্তিত্ব বলছেন যে এটা এখন আদালতের ব্যাখ্যা লাগবে এটাতে। আসলে হাইকোর্ট স্টে করেছে, আবার হাইকোর্টের স্টে আপিল বিভাগ না, হাইকোর্ট মামলার কার্যক্রমটি বাতিল করে দিয়েছিল, বাতিল বলেছিল করে যে দিয়েছে, মামলাটা issue বহাল করেছে, এবং এখন আপিল বিভাগ বহাল বলেছে করে যে- বলছে শুনানি হবে। হ্যাঁ, না, নতুন করে শুনানি তো হতেই হবে। হ্যাঁ, শুনানি হবে। এখন শুনানি হওয়া আগ পর্যন্ত কি এটা কার্যকর হবে কি হবে না এই নিয়ে একটা ব্যাখ্যার, কিন্তু এটি নতুন করে ব্যাখ্যা লাগলো কেন আমি এটা বুঝলাম না। নতুন যদি শুনে মানে আমার ধারণা না যে এটা এত জটিল আইন, এত জটিল ব্যাপারটি। মনে হচ্ছে না জটিল, কিন্তু আদালত তো এটি নিয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না। আদালতের দিক থেকেও তো তারা করার পরে তারা কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনাও দেয়নি যে এখন থেকে এটি এইভাবে কার্যকর হবে। এটা গেল একটা। দ্বিতীয়ত গমের ব্যাপারটা দেখি এটিও আদালত পর্যন্ত গড়িয়েছে, এবং আদালত বলছে যে এই গম খাওয়ার যোগ্য, এবং মানে জোর করে কাউকে খাইয়ে না। আবার জোর করে কারো খাওয়াতে পারবে না। এই যে একটা প্যাচের মধ্যে সেটা আবার ইয়ে করেছে তো। এইটা সেটা আবার stay করেছে। কিন্তু আমি গণমাধ্যমের বিষয়টিও বুঝি না। শ্যামলদা, আপনার কাছে কি এই হিসাবটি আছে যে আমাদের মূল খাওয়ার কত অংশ ওই গমটির উপর নির্ভরশীল, বা এই আমদানি করা সরকারি গমের উপর নির্ভরশীল? আমাদের স্টেপল ফুডের ঠিক কত অংশ? আপনাকে বলি, এই গমটা আসলে অনেক আগে ব্যবহার হয়ে গেছে। 4 লক্ষ টনের মধ্যে মাত্র 25,000 মেট্রিক টন এখন গম আছে, বাকি 3,75,000 মেট্রিক টন অলরেডি খেয়ে ফেলা হয়েছে। বাকি 25,000 মেট্রিক টন এখন এটিও প্রায় শেষের দিকে। এবং আমি কিন্তু একটু বিস্মিত হয়েছি যে এই গমটি নিয়ে কেন আমরা থার্ড পার্টির কোনো পেলাম না। ক্যাপ অথবা অন্য কোনো অর্গানাইজেশন, অন্য কোনো পরিবেশ সংগঠন বা অন্য কোনো খাদ্য অধিকার আন্দোলন বা এই জাতীয় সংগঠন, কেন আমরা সরকার খালি সায়েন্স ল্যাবরেটরি থেকে একটা রিপোর্ট নিল এবং 9টি স্ট্যান্ডার্ড দেখে তারা বললো যে হ্যাঁ এগুলো খাওয়ার উপযোগী, কিন্তু এর বাইরেও তো আরো নানা সংগঠন করতে পারতো চাইলে, সেটি কিন্তু আমরা পাইনি। কিন্তু আমি একটু শ্যামলদা প্রসঙ্গ ধরে একটু মাহফুজুর ভাইয়ের কাছে আসি যে আসলে কোন বিষয়টি সামনে আসছে, কোন বিষয়টি সামনে আসবে না তার অনেকখানি এখন নির্ধারণ করে দিচ্ছে সামাজিক গণমাধ্যমগুলি। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? মানে ফেসবুকে একটা কোনো বিষয় আলোচনা হলে সেটা কয়দিন পরে এটি জাতীয় ঘটনায় পরিণত হচ্ছে। না, এটা তো খুব স্বাভাবিক, কারণ ধরেন টেকনোলজির ডেভেলপমেন্টের ফলে মানে আমার কাছে যেটা সবসময় মনে হয় যে ইন্টারনেট হচ্ছে আনসেন্সার্ড আনকন্ট্রোল স্পেস। আমরা চেষ্টা করছি এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিয়ন্ত্রণ করে কোনো লাভ নেই। আমি আপনি ঘরের ভিতরে যেটা আলোচনা করি সেটা ফেসবুকে গেলে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে গেলে, টুইটারে গেলে, বা এটাতে খুব হওয়ার কিছু নাই। এবং এইটা যেহেতু এখনকার যে জেনারেশন, এই জেনারেশন যেহেতু রাস্তায় এসে মিছিল করে না, হ্যাঁ, আমাদের সময় তো আমরা রাস্তায় এসে মিছিল করেছি, তখন আমাদের এটা প্রকাশ করবার মাধ্যমটা ছিল মিছিল। এখন হচ্ছে মনের ভাবটা প্রকাশ করার মাধ্যম হচ্ছে এই সমস্ত সোশ্যাল মিডিয়া। এবং এই সোশ্যাল মিডিয়া যেহেতু এটা একেবারে আপনার মতন ইনফেকশাস ডিজিজের মতন, একজন আরেকজনকে খুব দ্রুত গ্রাস করলে একটা রিয়াকশন হয়। এবং এইটি কিন্তু আপনার সরকারের সিদ্ধান্তের পর্যায়েও কিন্তু এটা যায়, কারণ আমাদের অনেক মন্ত্রী কিন্তু সোশ্যাল মিডিয়ার বেশ ভক্ত। বিশেষ করে আমার বন্ধু ওবায়দুল কাদের, তিনি তো মানে প্রতিনিয়ত নিয়মিতভাবে তার ফেসবুকে তার নতুন নতুন স্ট্যাটাস দেখি আমি। যেমন ধরেন এই যে সিলেটের যে ঘটনাটি রাজনের, এটি যদি আপনার এই সোশ্যাল মিডিয়াতে না আসতো তাহলে কিন্তু আমি নিশ্চিত এতখানি রিয়াকশন হতো না। কারণ এই যে আজকে এই ধরনের 3টি ঘটনা আছে, একটা নারায়ণগঞ্জে, একটা বরিশালে, একটা আপনার এটি তো আমি খুব কৌতূহল পাই। বাংলাদেশের গণমাধ্যম যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেটা ইফটিজিং হোক, এসিড ছুড়ে মারা হোক, কাছাকাছি রকম ঘটনা আমরা বেশ কয়েকটি আবার তারপর দেখি। হ্যাঁ, এটি খুব সিজনাল ঘটনায় পরিণত হয়। এইটা হচ্ছে ওই যে মানুষ মনে করে যে মানে এই ঘটনাগুলো তো খালি এই ঘটনাগুলো কিন্তু গুরুত্ব পায়নি। এই যে রাজনের ঘটনাটি গুরুত্ব পেয়েছে বিকজ সোশ্যাল মিডিয়ার কারণে। হ্যাঁ, সেটাই তো বলছি, সোশ্যাল মিডিয়ার কারণে। সোশ্যাল মিডিয়া কিন্তু
বাকি যে একইভাবে ওই ঘটনাগুলো আরো কিন্তু- 3 জনকে পিটিয়ে মারা হলো এই ঘটনাগুলো তো সোশ্যাল মিডিয়াতে আসছে। খুব একটা আসে নাই, আপনি ওরকম ভাবে আসে না। ওরকম ভাবে আবার- এই দৃশ্য ধরে রাখাতে এবং মোবাইলে একদম পুরো একটা কারণ- লোকে পিটিয়ে মেরে ফেলার দৃশ্য। কারণ বাকি 2-3টি ঘটনার মধ্যে কিছুটা ফেক, কিছুটা ফটোশপ করা আছে আর কি। Photoshop সেজন্য করা আছে। সেজন্য আবার আসলে আরেকটা বিষয় আছে, আপনি যেমন সিলেটের ঘটনাটা কিন্তু সঙ্গে সঙ্গে ইয়ে হয়নি, এটাও রিয়াকশন হওয়ার জন্য 3 দিনের মতো সময় লেগেছে, ঘটনা পরে না 2 দিনের Right. মতো সময় লেগেছে। Right. কাজেই কারণ সোশ্যাল মিডিয়াতে আসার সঙ্গে সঙ্গে যে সবাই সবটা দেখে ফেলেন তা না, কিন্তু এখন মানুষের আগ্রহ অনেক বেশি, যোগাযোগের জন্য মানুষকে রিচ আউট করবার প্রবণতা অনেক বেশি, এবং আমাদের সমাজে যেহেতু ওই তরুণদের সংখ্যা জনসংখ্যার একটা বিরাট অংশ, সম্ভবত সংখ্যাগরিষ্ঠ অংশ কাজে তারা যেটার মধ্যে রিচ করেন সেটা সমাজকে ইয়ে করবেই, আপনার সমাজকে, সরকারকে, সবাইকে প্রভাবান্বিত করবে। এটাতে খুব অস্বাভাবিক কোনো ইয়ে নাই এটার মধ্যে। আমি একটু সমাজ বিশ্লেষক হিসেবে আসলে ভাই আপনার কাছে জানতে চাইবো যে পাবলিক স্ফিয়ার বলে যে কথাটি আমরা, পাবলিক ডোমেইন বলে যে কথাগুলি আমরা বলতাম, সেটা যে এখন সোশ্যাল ওয়েবসাইটে কি আটকে থাকলো, সেটা কি আমাদের জন্য ভালো হলো কি খারাপ হলো আসলে? মানে যেহেতু আনসেন্সর্ড কথাটা আবার বলছিলেন মাহফুজুল্লাহ ভাই, এটা মানে আমি ইন্টারনেট জি, অ্যাজ এ জি। হোল আর কি। ইন্টারনেট অ্যাজ এ হোল, এবং এটা কিন্তু বিশ্লেষণের বিষয়। আমি কয়েকটা জায়গায় আলোচনা এটা করেছি যে যেটাকে মানে ইউনিভার্সিটির কলেজের শিক্ষকরা বলবে যে পাবলিক স্পেস, সেটা কি পাবলিক স্পেস আছে কিনা। পাবলিক স্পেসটা অনেক জটিল হয়ে গেছে, অনেক বিভক্ত। আমি আজকে এই রাজনেরটা আমি হাফিংটন পোস্টে দেখেছি ফার্স্ট পেজে, এইটা ইয়াহু নিউজে দেখেছি, এটা সকল জায়গাতে দেখেছি। অর্থাৎ এইটা ট্রাভেল করছে, কিন্তু পশ্চিমা গণমাধ্যম কিন্তু এইগুলোকেই বেছে নিচ্ছে, নেগেটিভ নিউজগুলোকেই কিন্তু বেছে নিচ্ছে। আমাদের দেশে কিন্তু প্রচন্ড রকম পজিটিভ ঘটনা ঘটে, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অতটা জায়গা পাচ্ছে না, সেটা হলো একটা। এটা কিন্তু বিপদের একটা সম্ভাবনা। Right. দ্বিতীয়ত আমাদের ইমেজিং হচ্ছে, ইন্ডিয়ায় যে এই জিনিসটা হয়েছিল, ইন্ডিয়ায় ধর্ষণ হয়, ইন্ডিয়ার সবাই ধর্ষণ হয়, বস্তুতপক্ষে পশ্চিমে অনেক বেশি ধর্ষণ হয়, নারী ধর্ষণ হয়, কিন্তু সেটা বাইরে অতটা প্রচার পায় না। তো সেই কারণে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া আমাদের পাবলিক স্পেসটাকে কিছুটা হলেও যে বিষয়গুলো আসবে সেটাকে সংকুচিত করেছে, তবে অনেক বেশি মানুষ অংশগ্রহণ করতে পারে। কিন্তু মনে রাখা দরকার যে আমাদের মোবাইল ফোনের কারণে এটা অনেক বেশি হয়েছে। তো আমাদের মোবাইল ফোনের কানেক্টিভিটি যখন বেড়ে গেছে তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার স্পেসটা বেড়েছে। তো এটা তো টেকনোলজি নির্ভর, সে কারণে আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে একদিন একটু বিস্তারিত আলোচনায় দাবি রাখে। শ্যামলদা, আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতি নেওয়ার পরে যখন আপনার কাছে ফিরে আসছি তখন একটি বিষয় এখন খুব আলোচনা হচ্ছে যে জেলায় জেলায় যে বিএনপি বা জামায়াতের নেতারা বিশেষ করে ফুল বা অন্য আরো অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছে, তো এই যে আদর্শের ছাড় বা আদর্শের পরিবর্তন সেটি কেন হচ্ছে বলে আপনি মনে করেন? এটি কি তাদের একটা আদর্শগত পরিবর্তন হয়েছে, তারা কি ভয়ে আছে, চাপে আছে, স্বার্থের জন্য যাচ্ছে? কিন্তু পরিবর্তন মানে এই ফুল দেওয়ার ঘটনা কিন্তু আমরা এখন প্রতিদিনই দেখতে পাচ্ছি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরে এসে আপনাদের কাছে বিষয়টি শুনবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে 18 রান দরকার জয়ের জন্য, ওভার আছে 16.4 ওভার। সৌম্য সরকারের 89 রান, সেঞ্চুরি হওয়ার জন্য 11 দরকার। শ্যামলদা খুব হাসছেন, শ্যামলদা, আফসান ভাইও খুব খুশি, মাহমুদুল্লাহ ভাইও খুব খুশি, আমরা সবাই খুব খুশি। কিন্তু আমরা প্রশ্নে ফিরে আসি যে বিএনপি জামাতের নেতাকর্মী আসলে নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিচ্ছেন, এটা ভয়ের কারণে আদর্শগত পরিবর্তন হয়ে গেছে, তাদের হেদায়েত হয়ে গেছে, কিসের জন্য তারা আসলে? এটা অনেকগুলো জিনিসের মিশ্রণ আমার ধারণা। এর মধ্যে হতাশা আছে, এর মধ্যে স্বার্থ আছে, এর মধ্যে ভয়ও আছে, অনেকের মামলা, অনেকে আছে নিজস্ব স্বার্থের জন্য যোগ দিচ্ছেন, অনেকে আছে আবার আগামীতে খুব নিকট ভবিষ্যতে কিছু একটা ঘটবে সেরকম কিছু দেখছেন না। ফলে হতাশার থেকেও অনেকে তার চাইতে স্থানীয় পর্যায়ে যদি কিছু ভাগ বাটোয়ারার মধ্যে ঢুকে যাওয়া যায় ইত্যাদির কারণে আমার ধারণা যে এই সবগুলোর মিশ্রণ হচ্ছে এই যে স্থানীয়ভাবে যোগ দেয়া। আমি যতটুকু শুনেছি একটি উল্লেখযোগ্য যোগদান সম্প্রতি যে রাজশাহীর চারঘাটে যেটি ঘটলো আর কি, ওই এলাকায় আওয়ামী লীগের কোনো অর্গানাইজেশনই ছিল না। এটা নেওয়াটাও কিন্তু একটা পলিটিক্যাল ইয়ে থেকে, চিন্তা ভাবনা থেকে নেওয়া হয়েছে। ফলে আমরা যেভাবে এখান থেকে দেখি আর স্থানীয়ভাবে রাজনীতি এটা অন্যরকম। আমি নিজে চট্টগ্রামের কথা কোনো কোনো এলাকায় জানি, সেখানে আসলে আওয়ামী লীগের অর্গানাইজেশন খুবই দুর্বল। সেখানে সংগঠন গড়ে তোলার জন্য নানা রকম পোলারাইজেশন হচ্ছে, নানা রকম হিসাব নিকাশ হচ্ছে, দল এদিক থেকে এদিক যাচ্ছে, এদিক থেকে ওদিক যাচ্ছে। পুরো কক্সবাজার থেকে দক্ষিণ চট্টগ্রামে একটা নতুন ধরনের পোলারাইজেশন হচ্ছে। আবার বিভিন্ন জায়গায় যে পকেটগুলো আছে, রাজশাহী, সাতক্ষীরা, চাঁপানবাবগঞ্জ, চট্টগ্রাম ইত্যাদি পকেটগুলোতে নানা হিসাব নিকাশ করেই দল বদল হচ্ছে। এর মধ্যে ওই বললাম যে কেউ কেউ নানা মামলায় জর্জরিত,
মামলাগুলো তোলার জন্য এখন ঘরে অনেকে থাকতে পারেন না, অনেকে পালিয়ে থাকতে হয়, ইত্যাদির কারণে এখন দল বদল হচ্ছে। আর দল বদল নর্মালি আমাদের এখানে হয় নির্বাচনের সময়। দল বদল আমরা এরকমও দেখেছি যে মিটিং সেরে এখান থেকে বেরিয়ে গিয়ে একেবারে আরেক দলে গিয়ে যোগ দিল, একদম অপোজিট একটা দলে। তো এরকম দল বদল, কিন্তু এই সময়টা দল বদলের মধ্যে আমি মনে করি নিজস্ব স্বার্থ, নিজস্ব হতাশা, অনেক সময় অনেকের মধ্যে হতাশা, আর অনেকের মধ্যে নানা ভয়, মামলার ভয় ইত্যাদির কারণেই হচ্ছে এগুলো। মাহফুজুল্লাহ ভাই, আপনার কাছে কি মনে হয় যে এই একদম আদর্শের যে একদম উল্টো? না, দলবদল তো অস্বাভাবিক বা নতুন কোনো ঘটনা না, কিন্তু এইবারের বিষয়টা নিয়ে কেন আলোচনা হচ্ছে দুটি কারণে। একটা হচ্ছে ধরেন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা, আওয়ামী লীগের থেকে বিএনপিতে যোগদান করা, এটা এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমি এই যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে যে জামাতের লোকজনকে মানে আওয়ামী লীগ কোন হিসাবে তারা গ্রহণ করছেন। জামাতের কর্মী বা নেতা পর্যায়ের লোকজনের আদর্শ পরিবর্তন হয়েছে, এইটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানতে রাজি নই। তো যদি তাই হয় তাহলে আওয়ামী লীগ কেন আপনার জামাতের লোকজনকে নিচ্ছে? শ্যামল একটা ব্যাখ্যা দিলেন যে ওইসব এলাকায় সংগঠন নাই বা সংগঠনের খুবই দুর্বল অস্তিত্ব, এইটা একটা যুক্তি। যারা যোগদান করছেন তারা কিন্তু মূলত করছেন সুবিধার জন্য, মানে বিপদ আপদ থেকে, হামলা মামলা থেকে দূরে থাকবার জন্য, বা হামলা মামলা যেগুলি হয়েছে সে অত্যাচার থেকে মানে গা বাঁচানোর জন্য। কিন্তু আওয়ামী লীগের এই যে স্বাগত জানানো, এর মধ্যে আপনি তিন রকমের ব্যাখ্যা হতে পারে। একটা হতে পারে যে আওয়ামী লীগের এটা একটা নৈতিক স্খলন দলগতভাবে, আরেকটা হতে পারে যে আওয়ামী লীগ সুবিধাবাদের রাজনীতিতে যাচ্ছে, যেটা শ্যামল বললেন ওইসব এলাকায় সংগঠন নাই, কাজে সংগঠন গড়ে ভবিষ্যতে কোনো কিছু করা। আর তিন নম্বর হচ্ছে যেটি আওয়ামী লীগ ক্ষমতা আসবার পর থেকে এই পর্যায়ে আমরা লক্ষ্য করছি সবসময় অনুপ্রবেশের কথা বলেন, এবং আজকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের মধ্যে যে ধরনের ঘটনা ঘটছে তাতে ভবিষ্যতে এইসব ঘটনা ঘটলে কিন্তু এইসব অনুপ্রবেশকারীদের উপরে আপনার দোষ চাপানো অনেক সহজ হবে এইটা। কিন্তু আপনি কোনো রকমভাবেই জামাতের কর্মীদেরকে বা জামাতের নেতাদেরকে আওয়ামী লীগ নিয়ে তাহলে একটা খুব প্রশ্ন আসে, ধরেন যুদ্ধাপরাধের রায়ে একজন খুব অভিযুক্ত হলেন, তাকে কি আওয়ামী লীগ নেবে? প্রশ্নটা কিন্তু সেখানে চলে আসে, মানে নৈতিকতার বিচারে যদি আপনি দেখেন। কিন্তু এগুলি তো আসলে বিএনপি বা আওয়ামী লীগ কিন্তু আদর্শগতভাবে ওই রকমভাবে পরিচালিত কঠিন সংগঠন নয়, যেটা জামাত ইসলাম বা ধরেন কমিউনিস্ট পার্টিতেও আজকাল অনেক এসছে, সহনশীলতা এসছে। কিন্তু জামাতের এদেরকে নেওয়ার পিছনে আওয়ামী লীগের যেই যুক্তি থাকুক না কেন, তারা বলছেন যে তারা পরিবর্তিত হয়েছেন, তারা সংশোধিত হয়েছেন, তাদের মনের পরিবর্তন ঘটেছে। এইটি আমার ধারণা। আমরা তো অনেকেই রাজনীতি করেছি, আমরা ছাত্র জীবনে রাজনীতি করেছি, আফসানা করেছেন, মনটা কতখানি বদলায় সেই ব্যাপারে কিন্তু আমার সন্দেহ আছে। আহসান ভাই, আপনি কি মনে করছেন যে দল বদলের রাজনীতি? আমার মতে আওয়ামী লীগ একটা গ্যাম্বল করছে, একটা বাজিত হচ্ছে, যাচ্ছে জুয়া ধরতে যাচ্ছে, এরা আসুক, আমার দলটা সবল হোক। আমার মনে হয় না জামাত ইসলামী তাদের মন পাল্টে আওয়ামী লীগের হবে, সেটা তো আদর্শগত অবস্থানে। তো আমাদের দেশে এক দল থেকে গোপনে আরেক দলে প্রবেশ করার ঐতিহ্যও দীর্ঘদিনের, কিন্তু সাধারণভাবে এত বড় দল আওয়ামী লীগকে আওয়ামী লীগ মনে করছে তাদের হজম করতে পারবে। এবং যেটা শ্যামল যে কথাটা বললো যে যেখানে সংগঠনই নাই সেখানে এদের এরা তো সংগঠনের জন্যই করতে হবে, এই অবস্থায় চলে গেছে। এখন বিরোধী দল বা জামাত ইসলাম বা বিএনপি বলেন, তাদের টিকে থাকার জন্য হলেও, বেঁচে থাকার জন্য হলেও আপাতত তাদেরকে আওয়ামী লীগের আশ্রয় নিতে হবে। পরবর্তীতে কি হবে আমরা বলতে পারি না, তো এটাই হচ্ছে তাদের জন্য বাস্তবতা। আমরা আজকের বাংলাদেশে আমরা এখানেই শেষ করতে চাই, অতিথিদের ধন্যবাদ দিয়ে। আমরা তার আগে একটু খেলার সর্বশেষ অবস্থা দেখে নিই। সৌম্য সরকার এই মাত্র আউট হয়েছেন, তিনি 90 রান করেছেন, 75 বল খেলে 13টি 4 মেরেছেন, 1টি 6 মেরেছেন। বাংলাদেশের জন্য এখন আর 16 রান দরকার। আমরা একটু খেলাটি দেখি, আজকের বাংলাদেশ এখানেই শেষ করি। এবং একই সঙ্গে আমার মনে হয় আমরা আগাম ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশকে। মাহফুজুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা অভিনন্দন জানাচ্ছি। আহসান চৌধুরী, শ্যামল দত্ত এবং মাহফুজুল্লাহ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। আমরা দেখা হচ্ছে আমাদের পরের অনুষ্ঠানে।